ভাবতেই গা শিউরে ওঠে, কিন্তু এই কাজটি করতে হচ্ছে জাহিদকে। জাহিদ করতে বাধ্য। কবর খোঁড়া শেষ করে দাঁড়িয়ে কাঁপছে জাহিদ। ভয়ঙ্কর জিনটি বলে উঠল, এখন জানাজা পড়ে লাশটাকে আবার কবর দিয়ে দে। জাহিদ কাঁপতে কাঁপতে জানাজার নামাজ পড়ছে। জিনটি জাহিদের পেছনে দাঁড়িয়ে আছে। জাহিদ ভয় পাচ্ছে, যদি জিনটি পেছন থেকে তাকে মেরে ফেলে। এই ঠান্ডা বাতাসের মধ্যেও জাহিদের শার্ট ঘেমে ভিজে গেছে। জাহিদ ভয়ে নিজেই জানাজা শেষ করলো। তখনই জিনটি বলে উঠল, নে এবার তোর বউকে কবরে নামা। জাহিদ সাহস পাচ্ছে না এই অন্ধকার রাতে জিনের সামনে একটা লাশ একাই কবরে নামানোর। তবুও মনকে শক্ত করে একটু সাহস নিয়ে মায়ার লাশটা কোলে তুলে নিল। আর মায়ার রক্তাক্ত মুখটা চোখ মেলে জাহিদের দিকে তাকালো। জাহিদ ভয়ে লাশটা ফেলে দিল, যেন জাহিদের রুহটা বেরিয়ে যায়। ভয়ঙ্কর চেহারার জিনটা আবার বলে উঠল, ফেললি কেন? লাশটা তাড়াতাড়ি কবর দে, নয়তো তোর বউ কোনোদিন তোকে ছেড়ে যাবে না। এবার ভয়ে জাহিদের শরীর ঠান্ডা হয়ে গেল। তবুও মনোবল শক্ত করে লাশটা আবার কোলে তুলল। জাহিদ চোখটা অন্যদিকে ঘুরিয়ে লাশটা কবরে রাখলো। জাহিদ কবর থেকে উঠতে যাবে, তখনই জাহিদের মনে হলো কেউ তার পা টেনে ধরেছে। ভয়ে জাহিদ কথা বলার শক্তি হারিয়ে ফেলছে। জাহিদের হার্ট ব্লক হয়ে গেছে। ভয়ে ভয়ে পেছন দিকে তাকিয়ে দেখে কেউ পা ধরেনি। এবার যেন প্রাণ ফিরে পেল জাহিদ। তার মধ্যে জিনটা বলে উঠল, তাড়াতাড়ি উপরে উঠে আয়, নয়তো কোনোদিন উঠতে পারবি না। জাহিদ লাফিয়ে উপরে উঠে পড়ল আর পাগলের মতো মাটি খামছে, কবর ভরাট করছে। কবরের মাটি ফেলতেই মায়ার লাশটা চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে যেও না, আমার এই গোরস্থানে একা থাকতে ভয় করে, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার সাথে থাকতে চাই। জাহিদ কবর ভরাট করে দাঁড়িয়ে আছে। ভয়ে তার শরীর বরফের মতো জমে গেছে। সে এতক্ষণ ধরে কিভাবে এই জিনটার সামনে দাঁড়িয়ে আছে এবং একটা জ্যান্ত লাশ কিভাবে দাফন করলো সেটাই বুঝতে পারছে না। ভয়ে কাঁপতে কাঁপতে জাহিদ জিজ্ঞেস করলো, আমাকে কি এখন যেতে দেবেন? আমার ভয় করছে, যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হতে পারে, প্লিজ আমাকে ছেড়ে দিন। যা, তোকে ছেড়ে দিলাম, তুই এখন চলে যা। জাহিদ যেন একটু স্বস্তি পেল। জাহিদ ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে এক পা দুই পা করে এগোচ্ছে। হঠাৎ জাহিদ পেছন থেকে তাকিয়ে দেখে মায়া কবরের উপর দাঁড়িয়ে আছে। ভয়ে আতকে উঠল জাহিদ। আর জিনটা বলে উঠল, দৌড়ে পালা জাহিদ, নয়তো আর কোনোদিন বাড়ি ফিরতে পারবি না। তোর খোঁড়া কবরে তোকে দাফন করবে। কিন্তু জাহিদ দৌড়ে পালাবে কি করে? তার গায়ে হাঁটার মতো শক্তিও নেই। ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে। কলিজার পানি শুকিয়ে গেছে। মুহূর্তের মধ্যেই নেতিয়ে পড়ল মাটিতে আর চোখ দুটো বন্ধ হয়ে গেল। সকালে রেহানা বেগম জাহিদকে ডাকতে তার রুমের দিকে এসেছে। রেহানা বেগম জাহিদের রুমের দরজায় নক করলো, কিন্তু জাহিদ দরজা খুলছে না। এবার প্রচণ্ড জোরে ডাকাডাকি শুরু করলো, তবুও ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না। রেহানা বেগম ভয় পেয়ে গেলেন, তার ছেলে যদি বউ হারানোর শোকে উল্টাপাল্টা কিছু করে। তাই রেহানা বেগম আরিফ সাহেবকে চিৎকার করে ডাকতে শুরু করলো। আরিফ সাহেব রেহানা বেগমের চিৎকার শুনে দৌড়ে আসলেন আর জিজ্ঞেস করলেন, কি হয়েছে রেহানা? দেখো না জাহিদ দরজা খুলছে না, প্লিজ কিছু একটা করো। দাঁড়াও দেখছি, বলেই আরিফ সাহেব ডাকতে শুরু করলেন জাহিদকে, কিন্তু জাহিদ দরজা খুলছে না। তাই আরিফ সাহেব বাধ্য হয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই দরজা ভাঙতে পারছে না। তাই রেহানা বেগম বাড়ির বাইরে থেকে লোকজন ডেকে নিয়ে আসলেন। সকলে মিলে অনেকক্ষণ চেষ্টা করার পরও দরজা ভাঙতে পারল না। সবাই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু দরজা ভাঙতে পারছে না। এইসব দাঁড়িয়ে দেখছিল জাহিদের চাচাতো বোন আয়েশা সহ পুরো পরিবার। একটু পর আয়েশা দরজার সামনে গিয়ে দরজায় হালকা করে ধাক্কা দিতে দরজা খুলে গেল। সবাই অবাক হয়ে গেল, যে দরজা এত চেষ্টার পরেও কেউ ভাঙতে পারল না, সেই দরজা এত হালকা ধাক্কায় কিভাবে খুলে গেল? সব ভাবনা রেখে রেহানা বেগম দৌড়ে ভিতরে প্রবেশ করলেন আর জাহিদকে খুঁজতে লাগলেন, কিন্তু জাহিদ কোথাও নেই। ওয়াশরুমে দেখলেন, সেখানেও নেই। জাহিদের রুম ভেতর থেকে বন্ধ ছিল, অথচ জাহিদ ভেতরে নেই। এসব ভেবে রেহানা বেগম চিন্তিত হয়ে পড়লেন। তাই আরিফ সাহেবকে বললেন, জাহিদ যদি কোথাও যেত তাহলে তো দরজা বাইরে থেকে আটকানো থাকতো, কিন্তু জাহিদের রুমের ভেতর থেকে দরজা আটকানো। নিশ্চয়ই জাহিদের কিছু হয়েছে, তুমি জাহিদকে খুঁজে বের করো। তুমি চিন্তা করো না, আমি জাহিদকে অবশ্যই খুঁজে বের করব, বলেই আরিফ সাহেব বেরিয়ে গেলেন। সারা এলাকা খুঁজলেন, দোকানপাট, হাটবাজার, মসজিদ, খেলার মাঠ, কিন্তু কোথাও জাহিদকে খুঁজে পেলেন না। জাহিদ ফোনও ধরছে না। জাহিদকে খুঁজে না পেয়ে আরিফ সাহেব বাড়িতে ফিরে আসলেন। আরিফ সাহেবকে দেখে রেহানা বেগম বললেন, তুমি জাহিদকে খুঁজে পেয়েছো? জাহিদ কোথায়? জাহিদ আসেনি? না, আমি জাহিদকে খুঁজে পাইনি। কথাটা শুনে রেহানা বেগমের বুক ফেটে কান্না আসছে। রেহানা বেগম জাহিদকে না পাওয়ায় কেঁদেই চলেছে। দুপুরবেলা বাড়িতে সবাই জাহিদের জন্য অস্থির হয়ে পড়েছে। হঠাৎ জাহিদের বাড়িতে একজন লোক দৌড়ে আসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, জাহিদকে পাওয়া গেছে, জাহিদ গোরস্থানে পড়ে আছে। এই কথা শোনা মাত্র বাড়ির সবাই দৌড়ে গেলেন ওই গোরস্থানে। গিয়ে দেখেন জাহিদ পড়ে আছে মায়ের কবরের পাশে। জাহিদকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সারাদিনে ডাক্তাররা জাহিদের জ্ঞান ফেরাতে পারল না। রেহানা বেগম তো চিন্তায় আধমরা হয়ে গেছে। অবশেষে সন্ধ্যাবেলায় জাহিদের জ্ঞান ফেরে, তবে জাহিদ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। জাহিদের শরীরে প্রচণ্ড জ্বর। 2 দিন হয়ে গেল জাহিদের জ্বর ভালো হচ্ছে না। জাহিদ খাবারও খাচ্ছে না। এসব দেখে রেহানা বেগম কাঁদছে আর বলছে, আমার একটা মাত্র ছেলের কি হয়ে গেল? জাহিদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? সবাই জাহিদের অসুস্থতা নিয়ে চিন্তিত, শুধুমাত্র আয়েশা ছাড়া। আয়েশা ভাবছে, জাহিদের রুমের দরজা ভেতর থেকে আটকানো ছিল, জাহিদ ভেতরে ছিল না। রুমের জানালাটাও বন্ধ ছিল, তাহলে জাহিদ বাইরে গেল কি করে? আর জাহিদের রুমের এত শক্তিশালী দরজা যেটা কেউ ভাঙতে পারলো না।
সে দরজা তার হালকা ধাক্কায় কিভাবে খুলে গেল? আর জাহিদ রাতের বেলা গোরস্থানে কি করছিল? অবশেষে সে বুঝতে পারল এটা অবশ্যই কোনো বদ জিনের কাজ। তাই আয়শা দৌড়ে গেল রেহানা বেগমের কাছে, গিয়ে বলল, বড়মা, জাহিদ ভাইকে এই হাসপাতালে রেখে লাভ নেই। আমার মনে হয় জাহিদ ভাইয়ের উপর জিনের আসর পড়েছে। জাহিদ ভাইকে হুজুর অথবা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। আয়শার কথা শুনে যেন সকলের ঘুম ভাঙল। সবাই একজন অন্যজনের মুখের দিকে তাকাতাকি করছে। অবশেষে জাহিদকে বাড়িতে নিয়ে আসলো আর রোকেয়ার বিষয়ে অভিজ্ঞ হুজুরকে খবর দিল। হুজুর এসে জাহিদের অবস্থা দেখেই বুঝতে পারল জাহিদ কোনো বিশেষ কিছু দেখে ভয় পেয়েছে। হুজুর 2 দিন ধরে চেষ্টা করছে জাহিদকে সুস্থ করতে। অবশেষে জাহিদ কথা বলার শক্তি ফিরে পেল। জাহিদ জবান ফিরে পেয়েই ভয়ে ভয়ে বলল, মায়া, আমাকে মেরে ফেলবে মায়া। এই কথা শুনে হুজুর বলল, তাড়াতাড়ি এই রুম থেকে আপনারা সবাই বের হন। আমি যতক্ষণ না বলবো কেউ এই রুমে আসবেন না। তাড়াতাড়ি করুন। সবাই দৌড়ে রুম থেকে চলে গেল। জাহিদ ভয়ে কাঁপছে।